প্রিয় মহাসচিব, শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মেম্বারবৃন্দ, সম্মানীয় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গাজীপুর থেকে আগত, একই সঙ্গে আজকে যারা এখানে নতুনভাবে জাতীয় পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আর জাতীয় পার্টির আস্থা রেখে যারা জাতীয় পার্টিতে যোগদান করতে এসছেন, সেই আইনজীবীবৃন্দ এবং ওলামা বৃন্দ ছাড়াও আমার এখানে যারা জাতীয় পার্টির ইরশাদ প্রেমিক আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনারা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং আমাদের নবনির্বাচিত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সম্বর্ধনা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, তার প্রতি আপনাদের আস্থা এবং শ্রদ্ধা জানিয়েছেন এবং তাকে নির্বাচিত করায় আপনারা খুশি হয়েছেন সেটাও আমাকে জানিয়েছেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা, আস্থা আমাদের সামনের দিনের পাথেয় হয়ে থাকবে এবং আমরা মনে করি যে আপনাদের এই যে মনোভাব, তার থেকে আমাদের বিশ্বাস এসেছে যে আমরা সঠিক পথে আছি। আল্লাহ আমাদেরকে সঠিক পথে আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে ধন্যবাদও জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আজকে নতুনভাবে যোগদান করেছেন তাদেরকে স্বাগতমও জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এটা তাদেরকে আমি অঙ্গীকার করতে চাই যে তারা নিশ্চিতভাবে এখানে যে এসছেন সেটার জন্য তারা যে প্রত্যাশা নিয়ে এসছেন সেটা আল্লাহ পূরণ করবে। আমাদের জন্য তাদেরকে এই বিষয়ে সাহায্য করার তৌফিক আল্লাহ আমাদের দেয়, এটাও আল্লাহর কাছে আমি আজকে দোয়া চাচ্ছি। আমরা সকলেই সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাই। রাজনীতির যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে তার থেকে আমরা একটি বিকল্প ধরনের ধারা তৈরি করার জন্য চেষ্টা করছি। আপনারা তো খেয়াল করে থাকবেন আমাদের সব কাজকর্মগুলি যে অন্য দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের থেকে আমরা অনেক ক্ষেত্রেই অনেক ব্যতিক্রমধর্মী কাজ করার চেষ্টা করছি। যদিও এখন বাংলাদেশের রাজনীতিতে একটা মন্দাভাব এসে গেছে, সারা দেশের রাজনীতিতে একটা স্থবিরতা এসে গেছে, রাজনীতি আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে এবং হারিয়ে যাচ্ছে। এখন আপনার 40টার মতো নিবন্ধিত, যারা নির্বাচন কমিশন নিবন্ধিত দল 40টার কাছাকাছি, তাদের মধ্যে আপনারা হাতে গুনে এখন 3টের বেশি দল, 4 নম্বর কোনো দল খুঁজে পাবেন না। পাবেন, তাদের নাম পাবেন, নিবন্ধন পাবেন, তাদের হয়তো অফিস বা সাইনবোর্ড পেতে পারেন, কিছু নামি দামি নেতা পেতে পারেন, কিন্তু রাজনীতির যে আসল শক্তি সেখানে সংগঠনের অবস্থা খুব একটা কারো কিছু তেমন নেই, থাকলেও সেটা এমন কোনো জোরদার বলা যায় না। আর জনসমর্থন যেটা আর রাজনীতির প্রধান শক্তি, সেখানে তাদের জনসমর্থন আমার ধারণা যে কারোই, অনেক বড় নেতা, অনেক বিখ্যাত ব্যক্তি, অনেক দেশপ্রেমিক ব্যক্তি, কিন্তু তাদের পিছনে জনগণ আছে এরকম দাবি তারা নিজেরাও করতে পারবে বলে আমি মনে করি না। সেই প্রেক্ষিতে আমাদের এই 3টি দলের মধ্যে আওয়ামী লীগ সরকারি দল, সরকারি প্রশাসনই মোটামুটি দল। এখন দলের কাজকর্মের চেয়ে আমরা সরকারি প্রশাসনের কাজকর্মই দেখছি বেশি, সেখানে দলীয় রাজনীতি আমরা দেখছি না। আর বিএনপি রাজনীতিটি একটি সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আটকে গেছে, কেননা তাদের নেতৃত্বের একটা বড় সংকট। তাদের নেতা ওনারা মুচলেখা দিয়ে রাজনীতি করবেন না বলে ঘরে বসে থাকছেন। দ্বিতীয় যে নেতা, উনি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিদেশে অবস্থান করছেন। তার পরবর্তীতে যারা নেতা আছেন তাদের মধ্যে সকলের সঙ্গে সকলের যে তেমন সৌহার্দ্য আছে কিনা জানি না, কিন্তু একজন আরেকজনকে নেতা মেনে চলবেন এরকম ধরনের বিষয়ে যথেষ্ট ধরনের সন্দেহ আছে, ফলে তাদের অবস্থাটা অনেকটা ভঙ্গুর। সেখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো রাজনীতিতে যে মানুষের হতাশা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন থেকে, যে প্রত্যাশাগুলো নিয়ে মানুষের রাজনীতি শুরু করেছিল, যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, এগুলি বলতে গেলে এখন এগুলির কোনো কিছুই আর অবশিষ্ট নাই।
সেটাও শেষ কথা নয়, যতটুকু আছে সেটাও যেন দিন দিন প্রতিদিন কমতে কমতে হারিয়ে যাওয়ার অবস্থায় দাঁড়িয়ে গেছে। আপনি একটা কথা, শুধু দুই একটি কথা যদি বলি, একটি কথা বলি, আমরা বাংলাদেশের স্বাধীনতায় চেয়েছিলাম কেন? আমরা মনে করেছিলাম আমাদেরকে বৈষম্য করা হচ্ছে, পশ্চিম পাকিস্তানের মানুষ আমাদেরকে বৈষম্য করছে, বিভিন্নভাবে আমাদেরকে ঠকাচ্ছে, আমরা পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবো না। এটি ছিল প্রথম কথা, যে আমরা স্বাধিকার সংগ্রাম করব। স্বাধিকার সংগ্রামে যখন তার রাজি হলো না, তখন আমরা বাধ্য হয়ে স্বাধীনতার সংগ্রাম ঘোষণা করতে হলো, এবং সেই ঘোষণায় আমরা স্বাধীনতা অর্জন করলাম অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে। কিন্তু আমরা কি আজকে সেই বৈষম্য থেকে মুক্তি পেয়েছি? এখনো আপনি দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিন আনতে দিন ফুরায়। তাদের খাওয়া দাওয়ার এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ, যতই আমরা খবরের কাগজে ততই তালিকা দেখি, বেশিরভাগ মানুষের অবস্থা, আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ যদি নাও ধরি, ভালোও যদি ধরি, কিন্তু একটি শ্রেণীর মানুষ, তার সংখ্যা অতি অল্প, তাদের অবস্থা বিশ্বের ধনীদের মধ্যে তারা তালিকাভুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে একটা বৈষম্য, এই এতগুলো সুযোগ সুবিধা, এবং তারা এগুলো নিচ্ছে সমস্ত দলীয়করণ, বিভিন্ন প্রক্রিয়ায় দুর্নীতি, এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যেটার এখন আর সীমা পরিসীমা নেই। দল করলে তাদের জন্য আইনের শাসন কাজ করছে না, তাদের জন্য সামাজিক ন্যায় বিচার কাজ করছে না, সেখানে দলীয় বিবেচনায় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষে এগুলোর থেকে উদ্ধার চাচ্ছে, কিন্তু উদ্ধার পাওয়ার কোনো উপায় মানুষে দেখেনি। 90 পর থেকে যেটাকে বলা হয় কড়াইয়ের উপরের থেকে ছিটকে আবার চুলার মধ্যে পড়ছে, আবার চুলার থেকে উঠে কড়াইয়ের উপরে তেলের মধ্যে পড়ছে। এই অবস্থা চলতে মানুষে এখন বীতশ্রদ্ধ, কিন্তু মানুষ কোনো উপায় দেখছিল না। এখন মানুষ উপায় দেখছে, সেটা হলো, কারণ হলো জাতীয় পার্টি এখনো বেঁচে আছে। জাতীয় পার্টি বেঁচে না থাকলে মানুষের এই আশা ভরসার স্থলটুকু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই কারণেই একটা জিনিস খেয়াল করবেন, যে 31 বছর হয়ে গেছে আমাদের ক্ষমতার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, বাইরে চলে গেছি। সেই 90 সালের পর থেকে এখন 2021 সাল, 31 বছরেও জাতীয় পার্টিকে বিলীন করার জন্য হেন কোনো চক্রান্ত নেই যেটা করা হয়নি। দল ভাঙা থেকে শুরু করে মামলা মোকদ্দমা, দলের উপর অত্যাচার এবং অপপ্রচার, এবং সেই অপপ্রচারের ধারা এখন পর্যন্ত চলছে। কয়েকদিন আগে যে একজন আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা, আমি ঠিক জানি না কতটুকু পর্যায়ে, তবে উনি নাকি আবার প্রতিমন্ত্রী, উনি আবার হঠাৎ করে এরশাদ সাহেবের নামে একটা গালাগালিজ করলেন। এরশাদ সাহেবকে জনগণ যেভাবে বুক দিয়ে আগলে রেখেছে, যে সম্মান তাকে দেখিয়েছে তার রাজনীতির জীবনে, এবং রাজনীতির সম্পূর্ণ জীবন যখন উনি ক্ষমতায় ছিলেন তখন যেরকম সম্মান দেখেছে, ক্ষমতার থেকে বাইরে গেলে তার চেয়ে কোনো সম্মান কমেনি, বরং আরো বেড়েছে। তাকে জনগণ, এত চক্রান্তের মধ্যে জনগণ তাকে নির্বাচিত করে নিয়ে এসছে, জনগণ নিয়ে এসেছে। তখন জাতীয় পার্টি বিভিন্নভাবে অনেক অত্যাচার নিপীড়নের মধ্যে ছিল, অনেকে জেলে ছিল, নেতারা রাস্তায় নামতে পারেনি, সেখানে জনগণ তাকে ভোট দিয়েছে। কোনো ভোট এজেন্ট লাগেনি, কোনো পোস্টার লাগেনি, কোনো ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি, কোনোখানে মিটিং করতে দেওয়া হয়নি। দুইবার জেলখানা থেকে সেই জনগণের এত ভালোবাসার পরেও, তারপরে উনি বিরোধী দলের নেতা হিসেবে উনি ইন্তেকাল করেছেন, এবং ওনার অসুস্থতা সময় থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের সামনে ওনার খবর দেওয়ার জন্য, আমরা এই টেবিলে বসে ওনার খবর দিতাম প্রতিদিন। 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ওরা দেখাতো, সারা দেশবাসী দেখতে চাইতো। ওরা আমাকে বলেছে যে দেশবাসী জানতে চায় এরশাদ সাহেব কেমন আছে, ওনার রক্তের দরকার, এত লোক রক্ত দিতে গেছে, ওরা সেই ইমেজ বলছে আমরা আর রক্ত নিতে পারবো না। এত মানুষের ভালোবাসা তার প্রতি, এবং তার মৃত্যুর পরে 4টি আমরা নামাজে জানাজা করি। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় বড় নামাজে জানাজা আর কারো হয়েছে কিনা আমার জানা নেই। সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে যখন কটূক্তি করে, এটা যে কত বড় মিথ্যাচার, এটা যে কত বড় কুরুচির পরিচয় একটা মৃত মানুষকে নিয়ে, এটার ভাষায় বর্ণনা করার মতো ভাষা আমার নেই। একটা মানুষ, এত নন্দিত মানুষ, এবং এত একটা সফল মানুষ, একটা অত্যন্ত বর্ণময় যার জীবন, রাজনৈতিক জীবন, যার ত্যাগ এবং যার অবদান বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না। এখনো আধুনিক বাংলাদেশের রূপকার বলতেই হোসেন মোহাম্মদ এরশাদকে বোঝায়। যেখানে হাত দিবেন, যেটা ভালো জিনিস, সেটাই এরশাদ সাহেব করেছেন।
আপনি আজকে খেলাধুলা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন বিকেএসপির কারণে, সেই বিকেএসপি উনি করেছেন। আজকে গার্মেন্টসের শিল্প সারা বিশ্বে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। কেন জানেন? অনেকে অনেক কথা বলে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের দেশে অনেক আগে থেকেই শুরু হয়েছিল, জিয়াউর রহমানের আমল থেকে। তখন কিন্তু এটা সুবিধা করতে পারছিল না, কম্পিটিশন করতে পারে নাই। এরশাদ সাহেব সমস্যাগুলো দেখে এবং সেখানে কতগুলি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। উনি ব্যাক টু ব্যাক এলসি করার ব্যবস্থা করেছেন, উনি বন্ডেড গোডাউন করার ব্যবস্থা করেছেন এবং তাদেরকে সর্ব ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি করার ব্যবস্থা করেছেন। বিনিয়োগ আকর্ষণ করার জন্য উনি এক্সপোর্ট প্রসেসিং জোন করেছেন, সেখানকার জন্য আলাদা আইন করেছেন। যেখানে হাত দেন যেটাতেই বলেন, সারা দেশের অবকাঠামো যেটা ব্রিটিশ আমলে যেটা ছিল, আমরা ছোট একটা রাস্তায় করে যেতাম, যেখানে আমরা আমি গাড়ি চালিয়ে যেতাম, রাস্তার ধারে গ্রামের মধ্যে কুপি জ্বালিয়ে মানুষের বাজার করতো। সেই রাস্তা হয়ে গেছে বড় বড় রাস্তা, সেখানে বড় বড় গাড়ি ঘোড়া চলছে, সেখানে কুপির জায়গায় এখন আলো ঝলমল দেশ হয়ে গেছে, উন্নত বিশ্ব। সারা যেখানে হাত দিবেন সেখানে এরশাদ সাহেবের অবদান। সেই মানুষটিকে নিয়ে আমি বললাম যে জাতীয় পার্টিকে নিচু করার জন্য যত রকম ষড়যন্ত্র রয়েছে, সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে এরশাদ সাহেবকে দুর্নাম, তার বিভিন্নভাবে তাকে নাম দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমি টেলিভিশনে বলেছিলাম যে অনেকে একটা কথা বলে স্বৈরাচার। আমি এই কথাটা অনেককে জিজ্ঞাসা করেছি যে কি বলেন, কেন বলেন, কি কারণ বলেন, তো কেউ উত্তর দিতে পারেনি। এখন আমি একজন আবার হঠাৎ করে একটা কথা বললেন, কেন বললেন এবং কি এর মর্মার্থ কিছু নেই। এমনই একজন মৃত ব্যক্তি সম্বন্ধে আমাদের ধর্মেও আছে, স্বাভাবিকভাবে মানুষ হিসাবে মৃত ব্যক্তির সমালোচনা করাটা একটা অন্যায় কাজ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, নিন্দনীয় কাজ। আমি আশা করব উনি এটার জন্য দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। তারপরে একটা কথা আমরা আপনাদের না বললেই না, এরশাদ সাহেবের আর একটা বড় অবদান হলো বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেখানে মুসলিম, সেখানে উনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছেন এবং উনি সঙ্গে সঙ্গে উনি অন্যান্য ধর্মের সকল অধিকার সমতা নিশ্চিত করেছেন। তাতে করে উনি ধর্ম নিরপেক্ষতাটাকে কিন্তু ডিস্টার্ব করেননি। সংবিধানে যেহেতু ধর্ম নিরপেক্ষতা আছে, এই কথাগুলি আমি খুবই আমার কাছে মনে আঘাত লেগেছে যে উনি সারা দেশের বেশিরভাগ মানুষের যে চাওয়া পাওয়া, সেটার জন্য উনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। মানুষ চেয়েছে, মানুষের চাওয়া পাওয়ার দিকে দেখাটাই তো গণতন্ত্র, জনগণের তন্ত্র, জনগণ যেটা চাইবে সেটা করা হবে। তারপরেও উনি কিন্তু সংবিধান লঙ্ঘন করেন নাই, সেখানে ধর্ম নিরপেক্ষতাটা আছে, সেইটার জন্য উনি সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়েও দেননি, কমা দিয়ে দিয়েছেন। সেখানে বলছেন যে 2 একটু আগে আমাদের অ্যাডভোকেট সিরাজ বলছিলাম, বলি প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম, কমা দাঁড়িয়েও না, সঙ্গে সঙ্গে উনি বলেছেন, থামেনও নাই। কমা দেওয়ার অর্থ থামা, মানে সম্পূর্ণ থামা নয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এই কথাটা অবশ্য এখন এসছে সংবিধানে। উনি বলেছিলেন সকল ধর্ম, আমি কথাটা একটু বলতে ভুল করলাম, এই একই কথা উনি বলেছিলেন সকল ধর্ম করা হবে। এইটাকে এখন যেটা আমি বললাম সেটা করেছে কে জানেন? যে ব্যক্তি বলেছেন ওনার নেতা, ওনাদের দল এটাকে করেছেন। কোন সময় করেছেন? ৫৫ সংশোধনী আইন 2011 সালের 14 নম্বর আইনে উনি এটা সংবিধানে আনা হয়েছে। মানে এরশাদ সাহেব যেটা করে গেছিলেন, সেটা যেহেতু জনগণের এত সমর্থন ছিল, এটাকে পরিবর্তন করার কোনো তাদের ক্ষমতাও ছিল না, সাহসও ছিল না। সেই জন্য ওটাকেই রেখেছেন, একটু বাক্যটা চেঞ্জ করে দিয়েছেন। তাহলে এই জিনিসটা যে ওনারা বলছেন এটা বাতিল করবেন, এটা 1 নম্বর কথা হলো, এটা ধর্ম নিরপেক্ষতার সঙ্গে এটা সাংঘর্ষিক নয়। 2 নম্বর কথাটা, এটা করেছেন আওয়ামী লীগের সরকারের সময়, জোট সরকারে আমরাও ছিলাম, কিন্তু তখনও তারা আমরা না সমর্থন করলেও তারা এটাকে পাশ করতে পারতেন, তারা পরিবর্তন করতে পারতেন, করেন নেই। এখন যেটা বললাম, এটা আওয়ামী লীগের করা, এই জিনিসটি আওয়ামী লীগের করা। এখন আপনাকে বলি যে উনি যে কথাটাতে বললেন, তার মানে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেন, আমাদের বিরুদ্ধে নয়। উনি যে আরেকটা করেছেন যে উনি সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন। ওনাকে শপথ নিতে হয়, যখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, তখন তাকে শপথ নিতে হয়, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। শপথ নিয়েছেন উনি, সেটা উনি ভঙ্গ করেছেন। এবং তারপরে আর একটা কাজ করেছেন উনি, যেটা বলার
উচিত হয়নি ওনার কাছে, সেটা হলো উনি বলছেন লেফট রাইট করা মানুষরা এসে এটা করবেন। তার মানে উনি সেনাবাহিনীকে কটাক্ষ করেছেন, সেনাবাহিনীকে হেয় করেছেন। বাংলাদেশের সেনাবাহিনী হলো সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গর্বের বস্তু। যুদ্ধের সংগ্রামে তারাই ছিল, তারাই জীবন দেয়। এখনো করোনার সময় আমরা যখন কোনো পথ খুঁজে পাই না, সেনাবাহিনী সেখানে দাঁড়িয়ে গেছে। সেনাবাহিনী সব সময় আমাদের পাশে ছিল। বন্যায় না, যুদ্ধের সময় তো ছিলই, সেটা আমি বলি। সেই সেনাবাহিনীকে উনি কটাক্ষ করে কথা বলেছেন। এটা অত্যন্ত আমি মনে করি গর্হিত একটি অপরাধ উনি এটা করেছেন। আর এখানে যেটা বলছেন উনি সংবিধানের সঙ্গে মিল নাই, সেই বিষয়ে আরেকটি কথা আপনাদেরকে আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হলো ওই সংবিধানে সেই পঞ্চদশ সংশোধনী, যেটা 2011 সালে যখন আওয়ামী লীগ সরকার বা জোট সরকার ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, তখনকার কথা, সেখানে ধর্মনিরপেক্ষতার বিষয়ে 12 নম্বর একটা অনুচ্ছেদের কথা আপনাদের এখানে পড়ে শোনাচ্ছি আমি। ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির বৈষম্য বা তাহার উপরে নিপীড়ন বিলোপ করা হইবে। তাহলে এইটা যখন আপনি দিয়েছেন, আবার যখন ওইটাও দিয়েছেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সকল ধর্মের লোককে সমান অধিকার দেওয়া হলো, একই সঙ্গে দিয়েছেন, মানে ওইটাকে তো আপনি বাতিল করেন নাই। আর এটা আপনি বলে দিয়েছেন যে ধর্ম কোন সময় এটাকে বলা হবে এটা ঠিক না, সেটাও আপনি বলে দিয়েছেন। সেটাকে তার মানে আপনি ওটাকে ঠিক বলে ঘোষণা করেছেন। কে ঘোষণা করেছেন? পঞ্চদশ। আওয়ামী লীগ তখন ছিল ক্ষমতায়, আওয়ামী লীগের নেতৃত্বে তখন জোট সরকার ছিল। সেই জোট সরকার বলে দিয়েছে যে কোন সময় এটা ধর্ম নিরপেক্ষতা লঙ্ঘন হবে, ওনারা বলে দিয়েছে, আবার বলছে এটা হবে। তার মানে ওনারা বলছে যে এটা ধর্ম নিরপেক্ষতা লঙ্ঘন হয় নাই, আর উনি বলছেন যে ধর্ম নিরপেক্ষতা লঙ্ঘন হয়েছে, উনি এটা বদল করবেন। এটা ওনার দলের সিদ্ধান্ত। উনি কে এটা বলার? দেশের জনগণের কথা বাদই দিলাম, উনি দলের শৃঙ্খলা, ওনার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার যথেষ্ট স্কোপ আছে। আমি আশা করব আওয়ামী লীগ এই জিনিসটি সেইভাবেই দেখবেন। এবং উনি 1 নম্বর দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সংবিধান রক্ষণ করার জন্য শপথ, এটা ভঙ্গ করেছেন। এবং উনি আমাদের প্রিয় এবং আমরা যার জন্য গর্বিত আমাদের সেনাবাহিনী সদস্যদেরকে উনি ছোট করার চেষ্টা করেছেন ওনার বক্তব্যের মাঝখান দিয়ে। আমি মনে করি এগুলিকে সাধারণভাবে গ্রহণ করা উচিত হবে না। এটাকে সর্বস্তরের মানুষ এটাকে নিন্দা জানিয়েছেন, এবং উনি আমাদের নেতাকে যেটা বলে কটূক্তি করেছেন, এটা অত্যন্ত গর্হিত। একজন মৃত, নিন্দিত নন্দিত নেতাকে উনি যেভাবে বলেছেন, এটাও একটা শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন উনি করেছেন। আমি মনে করি এটারও একটা বিচার হওয়া উচিত, এবং সেটাই তাদের থেকে যদি বিচার না হয়, জনগণ পরবর্তীতে এটার বিচার করার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখন আপনাকে 2-1টি কথা আমি বলি। চুন্নুকে আমরা কেন নিলাম? আমাদের দল যেটা বলছি, মানুষে অনেক প্রত্যাশা করে আমাদের দলের দিকে তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছে? তারা এই দুটি দলকে দেখে এখন তারা অনেক ক্ষেত্রেই হতাশ। আপনি স্বীকার করেন বা না করেন, আমরা দেখেছি মানুষ একটি দল চাচ্ছিল, তারা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে যে এইরকম একটি দল জাতীয় পার্টি হতে পারে। তাহলে জাতীয় পার্টিকে ওদের থেকে একটু পার্থক্য করতে হবে, যেটা প্রথমে বলেছি। কি পার্থক্য? আমাদের ভাবমূর্তি, যেটাকে তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে তাকে নিচের দিকে নিয়ে যেতে, সেই ভাবমূর্তিটাকে আমাদের এখন অনেক সমুজ্জ্বল, এবং আমরা সামনের দিকে আরো ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে চাই। দেশকে মানুষে কিভাবে চিনে? তাদের প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা এইরকম ধরনের লোক, তাকে দেখে দেশকে চিনে। এটা পার্টিকে কিভাবে চিনে? তাদের চেয়ারম্যান এবং মহাসচিব, এরা হলো ফেস, পার্টির মুখ। এটাকে দেখলেই মানুষে মনে করে পার্টিটা কেমন। সেখানে আমরা চাই একজন ভাবমূর্তিতে যে পরিচ্ছন্ন, সেই ধরনের একটি মানুষকে আমরা সিলেক্ট করতে চেয়েছিলাম। আমি এখন অত্যন্ত আনন্দিত, এবং আপনারা যে মনোভাব প্রকাশ করছেন তার থেকে আমি নিশ্চিত যে আমরা একজন উজ্জ্বল ভাবমূর্তির মানুষই আমরা আমাদের মহাসচিব নিয়োগ করতে সক্ষম হয়েছি সুন্দর মাধ্যমে। আর 2টি জিনিস, 2 নম্বর যেটা প্রয়োজন, সেটা হলো আমরা টিকে আছি ঠিকই, কিন্তু আমাদেরকে টিকে থাকলে যথেষ্ট নয়। আমরা এখন যথেষ্ট শক্তিশালী নই। শক্তিশালী হওয়ার জন্য সংগঠনকে আমার শক্তিশালী করতে হবে। তার জন্য আমার একজন ভালো সংগঠক দরকার। আমরা চুন্নুর মধ্যে সেই সংগঠক খুঁজে পেয়েছি।
আপনাদের কথায় আমার বিশ্বাস হয়েছে যে আমি এই যে মনোনয়নটা দিয়েছি, যে নির্বাচনটা করেছি, যে সিলেকশন করেছি, সেটা সঠিক হয়েছে। সে একজন ভালো সংগঠক হবে। এখন আপনাদের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা হলো যে সংগঠন শক্তিশালী হয় কিসের উপরে? একটা হলো সংখ্যা বৃদ্ধি। সংখ্যা মানুষের বৃদ্ধি করার জন্য রাজি। আমি দেখছি মানুষ আসছে, প্রতিদিন মানুষের জয়েন করতে চাচ্ছে, আমাদের দিকে মানুষের আগ্রহ বাড়ছে। যেহেতু আমরা 31 বছর টিকে আছি, শুধু টিকে নাই, আমরা একটা বিপরীত ধরনের একটা, যেটা আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে, যেটা তাদের খারাপ, সেটার বাইরে একটা ভালো ভাবমূর্তির একটা রাজনীতি হিসাবে তৈরি হচ্ছে এবং আমরা টিকে আছি। সেই টিকে থাকাটাকে আরো শক্তিশালীভাবে টিকে থাকতে হবে। মানুষের মধ্যে ওই আস্থা আসতে হবে যে না, ওনারা পারবে, ওনারা দেশ শাসন করতে পারবে। তার জন্য সংখ্যা বাড়লে হবে না। সংখ্যার সঙ্গে যে জিনিসটি দরকার সেটা হলো শৃঙ্খলা মানতে হবে। Yes. শৃঙ্খলার সবচেয়ে বড় কন্ডিশন হলো নেতৃত্ব মানতে হবে। আজকে চুন্নুকে দেওয়া হয়েছে, তারপরে আপনাদের এখানে যাকে যাকে নেতৃত্ব দেওয়া হবে সেই নেতৃত্বগুলিকে আপনারা অন্ধভাবে মানতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে, তাহলেই আমরা শক্তিশালী হব। আমাদের ভাবমূর্তি যদি উজ্জ্বল, আমাদের আরো উজ্জ্বল করতে পারি এবং শক্তিশালী হতে পারি, আগামী দিনের ভবিষ্যৎ জাতীয় পার্টির হাতে। আগামী দিন দেশ পরিচালনার দায়িত্ব মানুষে জাতীয় পার্টির হাতে দেবে ইনশাল্লাহ। কাজেই আপনারা সেইভাবে মনে রাখবেন। চুন্নু কথাটা বলেছে, আমি আর বলবো না। সংগঠন তৈরি করবেন সংগঠনের নিয়ম অনুযায়ী। আমি নেতা দ্বারা সংগঠন তৈরি করতে চাই না, সংগঠনের দ্বারা নেতা তৈরি হবে। সেই ধরনের সংগঠন তৈরি করবেন এবং সেটা হবে অন দ্য স্পট। আপনি ধান লাগাবেন ধানের মাঠে, আপনি ধান লাগাবেন ঘরের ভিতর হবে না। আপনি দলের বীজ বপন করবেন যেখানে আপনি দল করবেন সেখানে, এবং সেখানে শুধু স্বাভাবিকভাবে করবেন না, ঢাকঢোল পিটিয়ে করবেন, মাইক বাজাবেন, সবাইকে জানাবেন, দেশবাসীকে জানাবেন, এলাকাবাসীকে জানাবেন আমরা এখানে একটা সম্মেলন করছি। আসুক, লোক কথা বলুক। আপনার বিপরীতে যে কেউ কথা বলতে চায় বলতে দেন, যদি সুযোগ থাকে। কাউন্সিলর হতে হবে আগে, এবং যদি কেউ কম্পিটিশন করতে চান কম্পিটিশন করতে দেন। নিয়ম মেনে চলতে হবে। শৃঙ্খলা হলো সবচেয়ে বড় জিনিস। আপনি যত বড় শক্তিশালী সেনাবাহিনী থাকুক, শৃঙ্খলা যদি না থাকে, সেই শক্তিশালী সেনাবাহিনী দিয়ে আপনি কোনো শক্তি পাবেন না, জয়ও পাবেন না। যে এটা আপনাদের মনে রাখতে হবে, যে সেই কারণে সেইভাবে করবেন এবং জায়গা মতো করবেন। আপনাদের পাশে আমরা থাকব, ইনশাআল্লাহ। সুখে দুঃখে আমরা একসাথে দল করব। এবং যে যেখানে ইলেকশন করবে, আপনাদের দলের লোক, প্রতিটি লোক, আমি বারংবারই কথাটা বলছি, কয়েকবার বলেছি, প্রতিটি মানুষের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা। যে যেখানে বিপদে পড়বে, আপনার প্রতিটি দলীয় নেতাকর্মীর দায়িত্ব হবে তার পাশে দাঁড়ানো। না হলে সংগঠন শক্তিশালী হবে না। কেউ কোনো বিপদের দিনে হোক, সুখের দিনে হোক, তার পাশে থাকবেন। আপনারা, আমরা একটা পরিবার করতে চাই। এই পরিবারের সদস্য হিসেবে সবাইকে সমানভাবে আমরা দেখতে চাই, এবং সেইভাবে যদি কেউ এটার বিপরীতে বসে থাকে, তাহলে আমার সংগঠনে তার জন্য কোনো দাম নেই, কারণ সে আমার কোনো উপকারে লাগছে না। সেরকম লোককে আমার দরকারও নেই। থাকলে থাকবে, না থাকলে নাই। ওই সংখ্যা বাড়াইয়ে কোনো লাভ নাই, যে সংখ্যার কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। আর যদি কেউ বিরোধিতা করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে শত্রু হিসাবে চিহ্নিত করবেন, যে সে আমাদের শত্রু। ঠিক আছে, উনি থাকুক, উনি আমাদের, কিন্তু উনি আমাদের বন্ধু নন। এটা পরিষ্কার বুঝতে হবে, কে শত্রু কে মিত্র। এবং শত্রু আমরা দলে বেশি দিন রাখবো না। শত্রুতা আমি যে করবে সে দল থেকে চলে যেতে হবে। আমরা 10টা লোক থাকি বা 5টা লোক থাকি কি 5000 লোক থাকি, ডাজ নট ম্যাটার, বাট উই উইল হ্যাভ টু মেক এ ফ্যামিলি, উই উইল মেক এ টোটাল টিম। আমরা নিজস্ব সবাই মিলে একসঙ্গে হব, তাহলেই জাতীয় পার্টি সামনে এগিয়ে যাবে। এবং জাতীয় পার্টি সামনে এগিয়ে যাও, সেটা আমরা চাচ্ছি, জাতীয় পার্টি করি তা নয়। গ্রামের সাধারণ কৃষক চাচ্ছে, রিক্সাওয়ালা যাচ্ছে, মজুর চাচ্ছে, সাধারণ একটা ছেলে ইউনিভার্সিটি থেকে পাস করছে, সে চাচ্ছে। আমি কথাগুলো এমনি বলছি না, আমি দেখে বলছি। সে চাচ্ছে যে আমার চাকরি তো আমি হবে না, আমি ফার্স্ট ক্লাস পাস করেছি, কোনো লাভ নাই, আমার চাকরি হবে না, যেহেতু আমি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ পরিবার করি না, আমি বিএনপির সময় বিএনপি পরিবার করি না, আমার তো কিভাবে হবে? এইসব লোক চাচ্ছে একটা লোক আসুক যে বলুক যে না, তোমার চাকরি হবে, তুমি যে দলই করো, যেখানেই করো, আমার গালাগালি করলো তাকে আমি চাকরি দেবো, যদি সে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। এই সাম্য আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। তো এটাই হলো মোট কথা। আর একটি কথা আপনাদেরকে এমনি জানিয়ে রাখি, এরা যেহেতু সংবিধানের কথা উঠায়, আমি মাঝে সাঝে না বলতে, ওইটা
এই তুমি পিছাও এই ছেলেটাকে এই ছেলেটা হলো সাংবাদিক সাথে একটা কথা আপনাদেরকে আমি বলি, সেটা আমাদের খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এটা অনেকে জানে না, যদি সুযোগ পেলাম বলি আর কি, মানে এগুলো থাকা ভালো, রেকর্ড থাকা ভালো। সেটা হলো আমাদের প্রস্তাবনা প্রথম, যেটা রাষ্ট্রের একেবারে সংবিধানের প্রথমে, সেখানে মূল নীতি করা হয়েছে 4টা মূল নীতি। একটা হলো জাতীয়তাবাদ, একটা হলো সমাজতন্ত্র, একটা হলো গণতন্ত্র, একটা হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার আলাপ আপনাদেরকে আমি আগেই করেছি। আর একটা হলো গণতন্ত্রের কথা এখন বলি। গণতন্ত্র মানে কি? রাজতন্ত্র মানে রাজা শাসন করবে, একনায়কতন্ত্র মানে এক ব্যক্তি শাসন করবে, আর গণতন্ত্র মানে জনগণ। বহুজন গণ মানে হলে জনগণ, জনসাধারণ। জনগণ শাসন করবে। তো জনগণ শাসন করে কিভাবে? জনগণ তো একটা কাউকে প্রতিনিধি নির্বাচন করতে হয়, তবে জনগণ এদেরকে সার্বক্ষণিকভাবে তারা জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি আপনার গাড়িটা একটা ড্রাইভারকে দিয়েছেন, কিন্তু গাড়িটার ড্রাইভার কোথায় নিয়ে যায়, কেন নিয়ে যায়, কোথায় গেল, কি করলো, এগুলো দেখার দায়িত্ব তো আপনার, মালিক তো আপনি। সেই জনগণের কাছে সেই জবাবদিহিতার ক্ষমতাটা থাকতে হবে, তাহলেই জনগণের শাসন হয়। আমাদের দেশের সংবিধান, আমি পরিষ্কার বলছি, আগে অনেকবার বলেছি, অত্যন্ত দরকারি কথা। আমাদের দেশের সংবিধান যেটা আমরা রচনা করেছি, এই মূলনীতির সঙ্গে এর বেশিরভাগ জায়গায় মিল নাই। এবং আমরা গণতন্ত্রের কথা প্রথমে বলি, গণতন্ত্র আমরা চর্চা করার মতো পরিবেশ এই সংবিধান আমাদেরকে দেয় নাই, এবং সেই জন্যই দেশে এক নায়কতন্ত্র চালু হয়েছে এবং সেটা চলছে। কেন সংবিধানেই আমাদেরকে গণতন্ত্র চর্চার সুযোগ দেয় নাই। 70 ধারার কারণে যে ব্যক্তিরা সরকার গঠন করে, উনি সম্পূর্ণ আইনসভা বা পার্লামেন্ট সম্পূর্ণ তাদের হাতে। পার্লামেন্টে সরকারি দল বা সরকার প্রধান যা বলবেন, সরকারি দল কিছু বলতে পারবে না সরকারের প্রধানের কথা ছাড়া, কেননা তা বললে তার মেম্বারশিপ চলে যাবে। সরকারি প্রধান যা বলবেন তাই পার্লামেন্টে পাশ হবে, তাহলে পার্লামেন্ট এক ব্যক্তির হাতে চলে গেল। তারপর আসেন বিচার বিভাগ। বিচার বিভাগটার ব্যাপারেও পরিষ্কারভাবে বলা আছে যে বিচার বিভাগ পৃথক করতে হবে। আবার বলা আছে যে 109 ধারায় বলা আছে যে লোয়ার কোর্টগুলি হাইকোর্টের আন্ডারে থাকবে। 116 ধারায় আবার বলা আছে যে আপনার বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের বিচার বিভাগের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শ করে করবেন, কিন্তু রাষ্ট্রপতি করবে। রাষ্ট্রপতির ব্যাপারে আবার বলা আছে 48 ধারায় যে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব নিয়োগ করবেন আপনার প্রধানমন্ত্রীর কথায়। তার মানে অধস্তন আদালত সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী এক ব্যক্তির হাতে চলে গেল। পার্লামেন্ট এক ব্যক্তির হাতে, নির্বাহী বিভাগ এক ব্যক্তির হাতে, আর লোয়ার কোর্ট এক ব্যক্তি, হায়ার কোর্টে আসেন। এটা আমাদের মহাসচিব মহোদয় এটা নিয়ে একটা বিল উত্থাপন করেছেন। সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে 3টি যে জিনিস বলা আছে, সে যদি 10 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে 10 বছর কোনো বিচার বিভাগ পদে থাকে, তাহলে প্রেসিডেন্ট তাকে নিয়োগ দিতে পারবে। হাইকোর্টের বিচারপতি প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া মানে প্রেসিডেন্টকে বলা আছে যে তুমি লিখিতভাবে, এটা সংবিধান আছে, লিখিতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ নিতে হবে। লিখিতভাবে প্রধানমন্ত্রী যে দেয়, তার মানে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবে। আর একটা জিনিস আছে যেটা সংবিধানে করা হয়েছিল গণতন্ত্র রক্ষার জন্য, সেটা হইল যে সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকলে, তিনি আইনের দ্বারা নির্ধারিত একটা যোগ্যতার কথা ছিল, সেই কথাতে বলার অর্থ হইল যে আইনের দ্বারা যেন এটা প্রধানমন্ত্রীর হাতের থেকে ছুটে প্রধান বিচারপতি বা অন্য কারো কাছে যায়, সেই আইনটি এখনো করা হয় নাই। ওইটার জন্য উনি একটি বিল আনছেন। তার মানে ঊর্ধ্বতন আদালতের সমস্ত বিচারপতি নিয়োগ করতেছেন এখন প্রধানমন্ত্রী। তাহলে এক ব্যক্তির হাতে নির্বাহী বিভাগ, এক ব্যক্তির হাতে পার্লামেন্ট, এক ব্যক্তির হাতে বিচার বিভাগের সম্পূর্ণ, খালি বিচারটাকে উনি বরখাস্ত করতে পারেন না। এটার জন্য একটা পাঠ হয়েছিল, পরে এটা আবার স্থগিত হয়েছে। ওইটা করতে পারলে 3টি রাষ্ট্রীয় অঙ্গ সম্পূর্ণভাবে তার কন্ট্রোলে চলে গেলে
গেলে কি হয়, গেলে যেটা হয় আপনার সেটাও আপনাদের, যেমন নির্বাচন ব্যবস্থায় বলা আছে যে নির্বাচন কমিশনার সহ 4 জনকে নিয়ে নির্বাচন কমিশন হবে এবং একটি আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনদের নিয়োগ দিতে হবে। আইনটির করার কথার অর্থ ছিল এরকম, যেরকম যে একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ লোক, গ্রহণযোগ্য মানে সকলের কাছে গ্রহণযোগ্য রেফারি এবং উপযুক্ত লোক তাকে দিতে হবে। সেই আইনটি এখন পর্যন্ত করা হয় নাই। তার মানে আপনি এখন এবং করবে কে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। তো যখন এই আইন করেন নাই তখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক একজন প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করবে। মানে খেলাটা এরকম দাঁড়াইছে যে ফুটবল খেলা হবে কিন্তু রেফারি নিয়োগ করবে একটা দল, যে এই লোকটাকে রেফারি চাই আমি, এবং সেই রেফারি হবে। এটা আমাদের সংবিধানে আছে। ওইটার জন্য একটা আইন করার কথা যে আমরা দাবি করতেছিলাম এখন। আর লাস্টের কথা হলো যে ওইখানে 126 নম্বরে বলা আছে, একটা সংবিধানে বলা আছে যে নির্বাহী বিভাগগুলি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে। মানে নির্বাহী বিভাগ যাকে যেটা বলবে, প্রধানমন্ত্রীকে যদি বলে নির্বাচন কমিশনের যে এটা আপনি করতে পারবে না, প্রধানমন্ত্রীকে বললেও পারবে না, এটা ভারতে আছে, এই একই আইন আছে। কিন্তু আমাদের দেশে নির্বাচন তো কমিশনার তৈরি করতেছে হইল প্রধানমন্ত্রী, যেহেতু প্রেসিডেন্ট করতেছে এবং প্রেসিডেন্টকে কোনো আইনের দ্বারা বেঁধে দেওয়া হয় নাই। উনি ওই 10 বছর দেখলে যে 10 বছর চাকরি করছে দিয়ে দাও, 10 বছর সুপ্রিম কোর্টে চাকরি প্র্যাকটিস করছে লয়ার হিসেবে, অথবা চাকরি করছে 10 বছর, তাকে যে কোনো লোককে দিতে পারে। তাই উনি যখন নিয়োগ করবে এবং যখন তাকে ক্ষমতা দেওয়া যেটা কথা, সেই নির্বাহী বিভাগের ক্ষমতা যদি উনি না দেয় তাহলে তাদের পক্ষে সম্ভব হবে না। এটা আমরা বলছিলাম যে ক্ষমতাটা তাকে দিতে হবে। তো এইসব করে যেহেতু আপনি 3টি প্রধান রাষ্ট্রীয় স্তম্ভ, নির্বাহী বিভাগ, সংসদ এবং বিচার বিভাগকে যেহেতু একজনের হাতে দিয়েছেন, উনি আর বাকি সবগুলিকে ওনারা ইচ্ছা করলেই নিজের ইচ্ছা মতো করতে পারেন এবং করছেন, এখনো চলছে। এটা 90-র পর থেকে এটা প্রকটভাবে বাস্তবায়িত হচ্ছে, আমরা দেখছি। সেই কারণে বাংলাদেশে যেটা সংবিধানের মূল নীতির 4টি নীতি আছে, সেখানে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা আছে। আমি মনে করি গণতন্ত্রের বিষয়ে এই 4টি নীতিতে আমাদের সংবিধান গণতন্ত্র চর্চার জন্য উপযুক্ত নয়। এই গণতন্ত্র চর্চার জন্য উপযুক্ত করতে গেলে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সাংঘর্ষিক অনেক ধরনের অনুচ্ছেদ আছে যেগুলোকে ঠিক করতে হবে। আর লাস্ট হলো সমাজতন্ত্র। আওয়ামী লীগ কিন্তু সমাজতন্ত্রকে অফিসিয়ালি বর্জন করেছে আমার জানা মতে। উনারা মুক্ত বাজার অর্থনীতিতে চলে গেছে অফিসিয়ালি ডিক্লেয়ার করে অনেক আগে আমার জানা মতে। আর জাতীয়তাবাদ এটা কতটুকু আছে বা নাই সেটা আপনারা নিজেরা যাচ করতে পারেন। কাজে সংবিধানের মূলনীতির ভিতরে অনেক ক্ষেত্রেই আমরা নাই, এটা অনেকে জানে না। যেহেতু কথাটা সেদিকে ওই ভদ্রলোক তুললো, আমি এটা একটু স্টাডি করে দেখে আপনাদেরকে জানাইলাম। ফর রেকর্ড জানেন যে আমাদের সংবিধান অনুযায়ী আমরা, এই সংবিধান যতদিন থাকবে এবং এই প্রেক্ষিতে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুব কঠিন হবে এবং মূলনীতিতে যে গণতন্ত্র আছে এটার সঙ্গে সাংঘর্ষিক আমাদের এই সংবিধান। এটাকে পরিবর্তন করা প্রয়োজন হবে। আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন সুযোগ দেয়, আমরা প্রকৃত পক্ষে দেশের জনগণ যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, বারে জীবন দিয়েছে, বারেই তারা এটার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, সেটাকে আমরা ফিরিয়ে আনবো এই দেশে ইনশাল্লাহ। এইটাই অঙ্গীকার করছে আপনাদের সকলের কাছে। জাতীয় পার্টি দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে, জাতীয় পার্টি দেশে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার ব্যবস্থা করবে এবং এই সংবিধানটার মধ্যে যেগুলো সাংঘর্ষিক বিষয় আছে সেগুলো ঠিক করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সহজভাবে পরিচালিত হয় তার জন্য জাতীয় পার্টি কাজ করবে। আপনাদের সবাইকে আমি এখানে আবার এসে এতক্ষণ থাকার জন্য, এবং আমার ধারণা এখানে নিয়াজ সাহেব আছেন, উনি গুড অর্গানাইজার, উনি সেক্রেটারি হিসাবে খুব ভালো সেক্রেটারি ছিলেন। আমি যখন মন্ত্রী ছিলাম উনি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। ওনাকে সবাই পছন্দ করতো, উনি অনেক কর্মঠ মানুষ। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বলে আমার বিশ্বাস। আপনারা খাওয়া দাওয়া করে আপনারা যাবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমাদের চুন্নুর জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় এই দলকে সঠিকভাবে পরিচালিত করতে পারে।